আমাদের সবার ভেতরেই কিন্তু এমন একটা শত্রু লুকিয়ে আছে যা আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে, তা সে আকাঙ্ক্ষা হোক, সাফল্য হোক বা ব্যর্থতা, আমাদের পথ আটকে দাঁড়ায়। রায়ান হলিডের অসাধারণ বই ইগো ইজ দি এনিমি থেকে পাওয়া ধারণাগুলো নিয়েই আজকের এই আলোচনা। চলুন এই শত্রুকে একটু চিনে নেওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক যে কিভাবে এর মোকাবিলা করা যায়। নোবেল বিজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের এই কথাটা দিয়ে শুরু করা যাক, কারণ এটাই কিন্তু বইটার মূল চ্যালেঞ্জ। আমরা প্রায় নিজেদের অজান্তেই নিজেদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই, আর এই যে নিজেকে বোকা বানানোর প্রবণতা, এর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাই হল আমাদের অহংকার। এই পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করবে, এমন এক শত্রু যা অনেকটা ছায়ার মতো আমাদের জীবনের প্রত্যেকটা বাঁকে হাজির থাকে, কিন্তু আমরা তাকে সহজে চিনতে পারি না। চলুন সেই শত্রুর আসল চেহারাটা দেখা যাক। তো এই যে বারবার বলা হচ্ছে ভেতরের শত্রু, এর আসল পরিচয়টা কি? বইটাতে অহংকার বা ইগোকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, চলুন ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, অহংকার আসলে আর কিছুই না। এটা হলো আমাদের আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা অদৃশ্য দেয়াল। এই দেয়ালটা আমাদের এতটাই একা করে দেয় যে আমরা চারপাশের জগৎ থেকে শিখতে পারি না, নিজের ভুল স্বীকার করতে ভয় পাই, আর অন্যদের সাথে সত্যিকারের কোনো সংযোগী তৈরি করতে পারি না। আচ্ছা, একটা খুব জরুরি বিষয় হল, আত্মবিশ্বাস আর অহংকারকে কিন্তু প্রায়ই গুলিয়ে ফেলা হয়, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আত্মবিশ্বাস আসে কঠোর পরিশ্রম আর সত্যিকারের অর্জন থেকে। অন্যদিকে অহংকার হল এক ধরনের ভ্রম, যার কোনো বাস্তব ভিত্তিই নেই। একটা আমাদের শক্তি দেয় আর অন্যটা ভেতর থেকে একেবারে শেষ করে দেয়। চলুন এবার জীবনের প্রথম ধাপে যাওয়া যাক। যখন আমরা কোনো বড় লক্ষ্যের দিকে এগোতে শুরু করি, মানে আকাঙ্ক্ষার পর্যায়ে, তখন অহংকার কিভাবে আমাদের প্রথম শত্রু হয়ে দাঁড়ায়। একটা দারুণ উদাহরণ দেই। আপটন সিনক্লেয়ার নামে এক লেখক গভর্নর নির্বাচনের আগেই তার জয় নিয়ে একটা বই লিখে ফেলেছিলেন। ভাবা যায়, তিনি আসলে বড় বড় কথা বলে একটা অগ্রগতির ভ্রম তৈরি করেছিলেন। ফলাফল কি হল? নির্বাচনে খুব বাজেভাবে হেরে গেলেন। কারণটা সহজ, বড় বড় কথা আমাদের আসল কাজ করার শক্তিটা শুষে নেয়। এলিনর রুজভেল্টের মতো যারা জীবনে বড় কিছু করেছেন, তারা কিন্তু শুধু আবেগ দিয়ে চলতেন না, তাদের ছিল একটা স্থির উদ্দেশ্য। দেখুন, আবেগ প্রায়ই আমাদের অন্ধ করে দেয়, এটা আমাদের দুর্বলতা ঢাকার একটা উপায় হয়ে দাঁড়ায়। কিন্তু একটা পরিষ্কার উদ্দেশ্য আমাদের বিচক্ষণ রাখে আর কঠিন সময়েও শক্তি যোগায়। মূল কথা হল, আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু উদ্দেশ্যই আসল চালিকা শক্তি। আকাঙ্ক্ষার পর্যায়ে বিনয় কতটা জরুরি তার শ্রেষ্ঠ উদাহরণ বোধহয় জেনারেল শেয়ারম্যান। তিনি পদের লোভে ঝাঁপিয়ে পড়েননি, বরং নিজের প্রস্তুতির ওপর জোর দিয়েছিলেন। তিনি জানতেন অযোগ্য হাতে ক্ষমতা আসাটা অহংকারেরই লক্ষণ, আর সেটা শুধু ব্যর্থতাই ডেকে আনবে। আচ্ছা, আকাঙ্ক্ষার পর্ব তো পার হল, কিন্তু যখন সাফল্য আসে তখন কি হয়? চলুন দেখি সাফল্যের পর অহংকার কিভাবে আরও ভয়ঙ্কর এক শত্রু হিসাবে আমাদের জীবনে ফিরে আসে। হাওয়ার্ড হিউজ নিঃসন্দেহে একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন, কিন্তু তার ব্যবসায়িক জীবনের দিকে তাকালে শুধুই ব্যর্থতার পর ব্যর্থতা দেখা যায়। কেন? কারণ তার সীমাহীন অহংকার তাকে নিজের ভুল দেখতেই দেয়নি। তিনি দশকের পর দশক ধরে ব্যর্থ হয়েও নিজেকে অপরাজেয় ভেবে গেছেন। তার অসাধারণ প্রতিভা বারবার তার অহংকারের কাছে হেরে গেছে। সাফল্যের সাথে প্রায়ই এই তিনটা মানসিক রোগ দেখা দেয়। প্রথমে আসে অধিকারবোধ, মানে ভাবতে শুরু করা যে সাফল্যটা যেন আমার প্রাপ্যই ছিল। এরপর আসে সবকিছু নিয়ন্ত্রণের বাতিক, আর সবশেষে প্যারানয়া, যা আমাদের কাছের মানুষকেও শত্রু ভাবতে শেখায়। এই সবই কিন্তু অহংকারের বিষাক্ত ফল। এবার আসা যাক সবচেয়ে কঠিন পর্যায়। যখন সবকিছু ভেঙে পড়ে, তখন অহংকার আমাদের ঘুরে দাঁড়াতে তো দেয় না, বরং আরও গভীর খাদের দিকে ঠেলে দেয়। জেনারেল হিসাবে ইউলিসিস এস গ্র্যান্ট ছিলেন এক কথায় কিংবদন্তি, কারণ তিনি তার শক্তির জায়গাটা জানতেন এবং সেখানেই মনোযোগ দিয়েছিলেন। কিন্তু যুদ্ধের পর তার অহংকার তাকে রাজনীতি আর ব্যবসার মতো এমন সব খেলায় নামতে বাধ্য করল যেখানে তার কোনো দক্ষতাই ছিল না। ফলাফল চূড়ান্ত ব্যর্থতা এবং একসময় দেউলিয়া হয়ে যাওয়া। অহংকার একজন মানুষকে কতটা নিচে নামাতে পারে তার সবচেয়ে ভয়াবহ উদাহরণ বোধহয় জন ডেলোরিয়ান। নিজের গাড়ির ব্যবসায় ব্যর্থতা তিনি মেনে নিতেই পারছিলেন না। তার অহংকার তাকে বলছিল যে সে হাঁটতে পারে না, আর সেই অহংকারই তাকে অপরাধ জগতের দিকে ঠেলে দেয় যতক্ষণ না সে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়। এতগুলো সতর্কবার্তার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে এই ভেতরের শত্রুকে সামলানোর উপায়টা কি? চলুন এই আলোচনার শেষ পর্বে বইটির সবচেয়ে কার্যকর কৌশলটি দেখে নেওয়া যাক।
মিক্সড মার্শাল আর্টস চ্যাম্পিয়ন ফ্র্যাঙ্ক শ্যামরোকের এই প্লাস মাইনাস ইকুয়াল পদ্ধতিটা অহংকারকে নিয়ন্ত্রণে রাখার একটা অসাধারণ উপায়। এই সিস্টেমটা আমাদের সবসময় ছাত্র থাকতে বাধ্য করে, শেখার প্রক্রিয়াটা চালু রাখে আর চারপাশ থেকে সৎ প্রতিক্রিয়া পেতেও সাহায্য করে। শেষ পর্যন্ত মূল বিষয়টা কিন্তু এখানেই এসে দাঁড়ায়। দার্শনিক এপিকেটাসের এই কথাটার মধ্যেই সবকিছুর সারমর্ম লুকিয়ে আছে। শেখার প্রথম শর্তই হল এটা মেনে নেওয়া যে আমি সবকিছু জানি না। অহংকার আমাদের জানার দরজাটাকেই আসলে বন্ধ করে দেয়। এই আলোচনাটা শেষ করার আগে বই থেকে নেওয়া এই শক্তিশালী প্রশ্নটা সবার জন্য। যদি নিয়মিত নিজেকে এই একটা প্রশ্ন করা যায়, তবে এটাই কিন্তু অহংকারের বিরুদ্ধে লড়াই করার এবং নিজেকে আরও ভালোভাবে চেনার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।